আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের ইসিজি কোর্সের 4th ক্লাসে। আজকে আমরা অ্যাবনরমালিটিস অফ ডিফারেন্ট কম্পোনেন্ট সম্পর্কে আলোচনা করব। কোন একটা ইসিজি হাতে পাওয়ার পরে আমরা তো বেসিক 6টা জিনিস দেখি, তারপরে কন্ডাকশন অ্যাবনরমালিটি আছে কিনা দেখি, তারপরে আমরা কোনো রিদম অ্যাবনরমালিটি আছে কিনা দেখি, এরপরে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট ধরে ধরে সেখানে কোনো অ্যাবনরমালিটি আছে কিনা দেখার চেষ্টা করি। শুরুতেই আমরা পি ওয়েভের মরফোলজি দেখব, যেটা নর্মালি লম্বায় 2.5 ঘর এবং চওড়ায় 2.5 ঘর হয়ে থাকে। কখনো কখনো অ্যাবনরমালি পিওএফটা অনেক লম্বা হয়ে যেতে পারে। পিওএফটা কেন জেনারেট হচ্ছিল? অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনের জন্য। তো কোনো কারণে যদি আমাদের রাইট অ্যাট্রিয়াল হাইপারট্রফি হয়, তখন সেই ডিপোলারাইজেশনটা অনেক লম্বা হয়ে যাবে, যার জন্য আমরা একটা টল পিওএফ পাবো। এটাকে আমরা পি পালমোনালি বলে থাকি। এটা আমরা সিওপিডি উইথ কর পালমোনালি এটাতে পেয়ে থাকি, অথবা পালমোনারি হাইপারটেনশন, ট্রাইকাসপিড স্টেনোসিস, এগুলোকে ওভারকাম করার জন্য কিন্তু অনেক বেশি ডিপোলারাইজেশনের প্রয়োজন হয়, তখন আমরা একটা লম্বা পিওএফ পেয়ে থাকি, যেটাকে আমরা পি পালমোনালি বলে থাকি। কখনো কখনো আমরা একটা ওয়াইড বাইফিট পিওএফ অর্থাৎ দুইটা পিকের পিওএফ পেতে পারি, যেটাকে আমরা পি মাইট্রালি বলে থাকি। এটা পাওয়া যায় লেফট এট্রিয়াল হাইপারট্রফিতে। তখন দেখা যায় যে রাইট এট্রিয়ামের জন্য একটা আলাদা পিক পাচ্ছি, এবং লেফট এট্রিয়াল হাইপারট্রফি যেহেতু হয়েছে ওটার জন্য আলাদা একটা পিক পাচ্ছি। তো একটা জিনিস খেয়াল করবা যে লিড 2 এর ক্ষেত্রে এই পিক দুইটা কিন্তু একই দিকে থাকে, আর লিড ভি1 ভি2 এর ক্ষেত্রে কিন্তু এটা দুইটা উল্টা দিকে থাকে, অর্থাৎ একটা উপরে একটা নিচে থাকে। তো এরকম হলে আমরা এটাকে পি মাইট্রালি বলে থাকি, যেটা আমরা লেফট এট্রিয়াল হাইপারট্রফিতে দেখে থাকি। অ্যাবসেন্ট পিওএফ কখন পাই এটা আমরা আগে থেকেই জানি। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ক্ষেত্রে পিওএফ অ্যাবসেন্ট থাকে এবং সেগুলো রিপ্লেসড হয়ে যায় বিভিন্ন ফিব্রিলেটরি এফ ওয়েভ দ্বারা। এগুলো আমরা আগে থেকেই জানি। এখানে আসলে সবগুলা কজ মনে রাখার দরকার নাই, জাস্ট লাল দাগ দেয়াগুলো মনে রাখতে পারো, বাকিগুলো খাতায় লিখে রাখতে পারো। বাস্তব জীবনে যদি কখনো পেয়ে যাও, তখন এটার সাথে মিলাই দেখতে পারো যে ওগুলা কোনোটা আছে কিনা। পরীক্ষায় পাওয়ার কোনো চান্স নাই। হাইপার ক্যালিমিয়াটা একটু মনে রাখবা, এটা আমরা আলাদাভাবে ডিসকাস করব। এরপর আমরা মাল্টিপল পিওএফ কখন পাই আগে থেকেই জানি, কমপ্লিট হার্ট ব্লকের ক্ষেত্রে পাই। তো এখানে আমাদের পি ডিসটেন্স সেম থাকে, আর ডিসটেন্স সেম থাকে, এবং পি আর এর মধ্যে কোনো কোরিলেশন থাকে না, যেটা আমরা আগেই ডিসকাস করে ফেলেছি। আরো অনেক কিছু থাকতে পারে পিওএফ এর ক্ষেত্রে। স্মল পিওএফ থাকতে পারে, একদমই ছোট, প্রায় দেখাই যাচ্ছে না এরকম। তারপরে ভ্যারিয়েবল পিওএফ মরফোলজি থাকতে পারে। পিওএফটা একটা সুন্দর মরফোলজি থাকে, কিন্তু এটা যদি ভ্যারিয়েবল হয়ে যায় তখন সেটা ওয়ান্ডারিং পেসমেকারকে ইন্ডিকেট করে। পিওএফটা ইনভার্টেড হয়ে যেতে পারে। তো এখানে কজগুলো দেখা যাচ্ছে, আসলে সবকিছু মুখস্থ করতে হবে না, জাস্ট খাতায় লিখে রাখতে পারো। কোনো বাস্তব জীবনে যদি পেয়ে যাও তখন এটার সাথে মিলাই দেখতে পারো। পিওএফ এর পরে আমরা পিআর ইন্টারভালের কোনো অ্যাবনরমালিটি আছে কিনা দেখে ফেলবো, যেটা নরমালি 3 থেকে 5টা স্মল স্কোয়ারের সমান থাকে। আমরা সেকেন্ড ক্লাস থেকে এই বিষয়টা জানি। এটা কখনো কখনো প্রলঙ্গেশন হয়ে যেতে পারে। আমরা জানি যে ফিক্সড প্রলঙ্গেশন থাকে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকে, এবং প্রোগ্রেসিভ প্রলঙ্গেশন হয়ে একটা কিউআরএস এর ড্রপ থাকে সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক মুভিস টাইপ 1 এ। আর মুভিস টাইপ 2 2:1 3:1 4:1 এ কিন্তু আমরা ভ্যারিয়েবল পিআর ইন্টারভাল পাই, অর্থাৎ কখনো পি এর জন্য একটা কিউআরএস কমপ্লেক্স পাচ্ছি, সেখানে তো নরমাল বা একটু লম্বা থাকতে পারে, কিন্তু যেটার জন্য পাচ্ছি না সেটার জন্য তো পিআর ইন্টারভাল অনেক লম্বা হয়ে গেল, অথবা অসীমও চিন্তা করতে পারো। তো এরকম ভ্যারিয়েবল পি আর ইন্টারভাল কখন পাবো? মুভিস টাইপ 2 কিংবা 2:1 কিংবা 3:1 হার্ট ব্লকের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। কখনো কখনো কিন্তু শর্ট পিআর ইন্টারভাল পাই আমরা। পিআর ইন্টারভালটা আসলে কেন জেনারেট হচ্ছিল? এবি নোডাল ডিলের জন্য আমরা একটা আইসোইলেকট্রিক লাইন পাচ্ছিলাম, ঠিক না? অর্থাৎ এই রাস্তা দিয়ে যেতে তার কিছুটা ডিলে হচ্ছিল। এখন যদি তার কাছে এরকম ডোরেমনের এনিওয়্যার ডোরের মতো একটা ডোর থাকে, যে সে যেখানে ইচ্ছে একটা ডোর ওপেন করে ভেন্ট্রিকলের ভিতরে ঢুকে যদি যায়, তখন কিন্তু এত ডিলে হবে না, ঠিক না? তো এরকম হয় আমাদের ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোম কিংবা এলজিএল সিনড্রোমের ক্ষেত্রে। একটা অ্যাক্সেসরি বাইপাস ট্র্যাক্ট ওপেন হয়, যার জন্য সে খুব সহজেই ভেন্ট্রিকুলার ভিতরে এন্টার করতে পারে। তখন আমরা কিন্তু এরকম শর্ট পিআর ইন্টারভাল পাই। অর্থাৎ এখানে দেখো একটা পি ওয়েভ আছে, পি ওয়েভের পরে সরাসরি একটা আর ওয়েভ জেনারেট হয়েছে, অর্থাৎ পিআর ইন্টারভালটা অনেক শর্ট হয়ে গেছে। এরপরে আমরা দেখব কিউ ওয়েভে কোনো অ্যাবনরমালিটি আছে কিনা, যেটা লিড 2 তে সবচেয়ে ভালো বোঝা যায়। এটা নরমালি লেস দেন 2 মিলিমিটার ইন লেন্থ, লেস দেন 1 মিলিমিটার ইন ওয়াইড, এবং লেস দেন 25% অফ কারেসপন্ডিং আরওএফ থাকে। বিভিন্ন লিডে এটা অ্যাবসেন্টও থাকতে পারে। আমরা জানি যে ভি1 ভি2 এরকম শুরুর দিকের চেস্ট লিডগুলোতে এটা অ্যাবসেন্ট থাকে, এবং শেষের দিকের গুলোতে কিন্তু প্রেজেন্ট থাকে। অর্থাৎ বিভিন্ন লিডে এটা যদি অ্যাবসেন্ট থাকে তাহলে চিন্তার কোনো কারণ নাই, কিন্তু চিন্তার কারণ তখনই হবে যখন এটা মোর দেন 2 মিলিমিটার অথবা মোর দেন 25% অফ কারেসপন্ডিং আরওয়েভ যদি থাকে, অর্থাৎ বেশি গভীর যদি থাকে, সেই ক্ষেত্রে সেটাকে আমরা ডিপ কিউ বা প্যাথোলজিক্যাল কিউওয়েভ বলে থাকি। এবং ইসিজিতে যে কোনো চেঞ্জ আমাদের কনসার্নের জায়গা তখনই হবে যখন এটা আমরা অ্যাটলিস্ট 2 লিডে পাবো। একটা লিডে যে কোনো চেঞ্জ পেলে সেটাকে খুব একটা গুরুত্ব দেওয়ার দরকার নাই। যদি সেম চেঞ্জটা দুইটা লিডে অ্যাটলিস্ট পাওয়া যায়, তখন সেটাকে আমরা কিন্তু গুরুত্ব দিব। তো এখানে দেখা যাচ্ছে যে এটা 2 ঘরের চাইতে কম, তার মানে এটা নর্মাল। যখন এটা 2 ঘর ক্রস করে যাবে তখন সেটা অ্যাবনর্মাল হবে, অথবা কারেসপন্ডিং আর ওয়েভের চাইতে যদি 25% এর বেশি হয়, তখন এটাকে আমরা প্যাথোলজিক্যাল কিউওয়েভ হিসেবে চিন্তা করব। তো এরকম প্যাথোলজিক্যাল কিউওয়েভ আমরা কিন্তু আমাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, সেখানে পেয়ে থাকি। এবং কোন কোন লিডে আমরা এই চেঞ্জটা পাচ্ছি সেটা ইন্ডিকেট করবে কোন কোন পার্টে আমাদের এমআই হয়েছে।
এমআই ছাড়াও আমাদের লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, কার্ডিওমায়োপ্যাথি কিংবা পালমোনারি এম্বোলিজমেও কিন্তু আমরা প্যাথোলজিক্যাল কিউএফ পেয়ে থাকি। কিন্তু আমরা জাস্ট একটাই মনে রাখবো, যেটা লাল কালার আমরা দেখতে পাবো সেটাই শুধু মনে রাখার চেষ্টা করব। এখন এমআইতে কি কি ইসিজি চেঞ্জ হয় সেটা যদি আমরা একটা ক্রোনোলজিক্যাল অর্ডারে দেখতে চাই, এখানে আমরা একটা নর্মাল ইসিজি দেখতে পাচ্ছি, তারপরে ভেরি আর্লি চেঞ্জ হিসেবে আমরা একটা হাইপার অ্যাকিউট টি দেখতে পাবো। তবে এটা এত তাড়াতাড়ি পরবর্তী চেঞ্জগুলো ডেভেলপ করে ফেলে যে আমরা এটা অনেক সময় দেখতে পাই না। এই জন্য পরবর্তী চেঞ্জ হচ্ছে এসটি এলিভেশন। এই জন্য এসটি এলিভেশন যদি আমরা পাই সেটাকে আমরা একটা অ্যাকিউট এমআই হিসেবে চিন্তা করব। আর হাইপার অ্যাকিউট টি যদি তুমি বুঝতে পারো তাহলে তো খুবই ভালো, খুব তাড়াতাড়ি তুমি ডায়াগনোসিস করতে পেরেছো, তাড়াতাড়ি ইন্টারভেনশন নিতে পারবা। তবে আমরা সাধারণত পেশেন্ট আমাদের কাছে আস্তে আস্তে এসটি এলিভেশনটা ডেভেলপ করে ফেলে। এই জন্য তুমি যদি এসটি এলিভেশন পাও সেটাকে অ্যাকিউট এমআই হিসেবে চিন্তা করবা। পরবর্তীতে আমরা প্যাথোলজিক্যাল কিউএফ ডেভেলপ করবে, সাথে এসটি এলিভেশন তো আছেই, এবং টি ইনভার্সন কিন্তু ডেভেলপ করবে, এবং পরবর্তীতে এসটি এলিভেশনটা নর্মাল অবস্থায় ব্যাক করে এবং পরবর্তীতে কিউএফটা নর্মাল হয়ে যায়। তবে কিউএফটা কিন্তু ইনডেফিনিট পিরিয়ডের জন্য পারসিস্ট করে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যদি শুধু প্যাথোলজিক্যাল কিউএফ পাই, কোনো এসটি এলিভেশন না পাই, সেটা কিন্তু ওল্ড এমআই কে ইন্ডিকেট করে। আর প্যাথোলজিক্যাল কিউএফ এর সাথে যদি তুমি এসটি এলিভেশন পাও সেটা কিন্তু রিসেন্ট এমআই কে ইন্ডিকেট করে। তার মানে এক কথায় যদি বলি, এসটি এলিভেশন পেলেই সেটা রিসেন্ট এমআই, আর যদি এসটি এলিভেশন না পাই, শুধু প্যাথোলজিক্যাল কিউএফ পাই, সেটা কিন্তু ওল্ড এমআই কে ইন্ডিকেট করবে। এখানে আমাদের এসটি এলিভেশন মায়োকার্ডিয়াল ইনজুরিকে ইন্ডিকেট করে, টি ইনভার্সন মায়োকার্ডিয়াল ইসকেমিয়াকে ইন্ডিকেট করে, এবং প্যাথোলজিক্যাল কিউএফ মায়োকার্ডিয়াল নেক্রোসিস হয়ে গেছে এরকম অবস্থাকে ইন্ডিকেট করে। এখন একটা এমআই কি অ্যাকিউট নাকি ওল্ড বা রিসেন্ট নাকি ওল্ড সেটা বোঝার পাশাপাশি আমাদের বুঝতে হবে সেটা কোন কোন পার্টে হয়েছে, সেটা কি অ্যান্টেরিয়র এমআই নাকি ইনফিরিয়র এমআই নাকি অ্যান্টেরোল্যাটারাল এমআই, এটা বুঝতে হবে। এটা বোঝার জন্য আমরা লিডগুলো পড়েছিলাম, আমরা জানি যে লিড 2-3 এভিএফ সেটা ইনফিরিয়র পার্টকে ইন্ডিকেট করে। এখন তুমি যদি 2-3 এভিএফ এ একটা এসটি এলিভেশন পাও, তাহলে তুমি কি চিন্তা করবা? তুমি চিন্তা করবা এটা একটা অ্যাকিউট ইনফিরিয়র এমআই। অ্যাকিউট বলা মানেই তো তুমি বলে দিচ্ছ এসটি এলিভেশন আছে, এটা নতুন করে বলার কিছু নাই যে অ্যাকিউট এসটি এলিভেটেড ইনফিরিয়র এমআই। তারপরে অনেক টিচার শুনতে চায়, তো এই জন্য তুমি বলতেও পারো যে অ্যাকিউট এসটি এলিভেটেড ইনফিরিয়র এমআই। সেম ভাবে তুমি যদি V1 V2 V3 V4 এ এসটি এলিভেশন পাও, তাহলে তুমি কি বলবা? অ্যান্টেরোসেপ্টাল, ঠিক না? অ্যাকিউট অ্যান্টেরোসেপ্টাল এমআই। অথবা তুমি যদি V1 থেকে V6 সবগুলাতে এসটি এলিভেশন পাও, তাহলে তুমি এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র, অ্যাকিউট এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র এমআই বলতে পারো। অথবা দেখা যাচ্ছে যে তুমি যদি 1 AVL এও পাও V1 V6 এর পাশাপাশি, তাহলে তুমি সেটাকে অ্যান্টেরোল্যাটারাল এমআই বলবা, অর্থাৎ অ্যাকিউট অ্যান্টেরোল্যাটারাল এমআই। আর যদি তুমি লিড 2-3 AVF এ শুধু প্যাথোলজিক্যাল কিউএফ পাও, কোনো এসটি এলিভেশন যদি না পাও, সেই ক্ষেত্রে সেটা কিন্তু ওল্ড ইনফিরিয়র এমআই কে ইন্ডিকেট করবে। সেম ভাবে V1 থেকে V4 এ তুমি যদি শুধু প্যাথোলজিক্যাল কিউএফ পাও, কোনো এসটি এলিভেশন যদি না পাও, সেটা ওল্ড অ্যান্টেরোসেপ্টাল এমআই কে ইন্ডিকেট করবে। এভাবে আমরা মেনশন করে দিব এটা অ্যাকিউট নাকি ওল্ড, এটা কোন কোন পার্টকে এফেক্ট করেছে এবং এসটি এলিভেশন আছে কিনা। একটা ডায়াগনোসিস বলার সময় আমরা এই বিষয়গুলো কিন্তু মেনশন করব। কিউএফ এর পরে আমরা আরওএফ অথবা কিউআরএস কমপ্লেক্স সম্পর্কে কথা বলবো, যেটা নরমালি 3 ঘরের চাইতে বেশি ওয়াইড থাকে না। যদি এটা কখনো 3 ঘরের চাইতেও বেশি ওয়াইড হয়ে যায়, সেটাকে আমরা ওয়াইডেনিং অফ কিউআরএস কমপ্লেক্স বলে থাকি। এখানে দেখা যাচ্ছে যে কিউআরএস কমপ্লেক্সটা 3 ঘরের চাইতে কম ওয়াইড, অর্থাৎ এটা নরমাল। আমরা জানি যে V1 এবং V6 এ যদি কখনো এম প্যাটার্ন দেখা যায়, অর্থাৎ দুইটা আরওএফ যদি দেখা যায়, সেটা কিন্তু বান্ডেল ব্রাঞ্চ ব্লককে ইন্ডিকেট করে। তো দুইটা আরকে জায়গা দেওয়ার জন্য সেটা কখনোই 3 ঘরের মধ্যে জায়গা হবে না। তো এরকম ভাবে আমরা বান্ডেল ব্রাঞ্চ ব্লকে কিন্তু ওয়াইডেনিং অফ কিউআরএস কমপ্লেক্স পেয়ে থাকি, এটা একটা কজ। এছাড়া আমরা যখন অ্যারিথমিয়া পড়েছিলাম, তখন ব্রেডিকার্ডিয়া বা টিকিকার্ডিয়া বা এক্সট্রাসিস্টল যাই হোক না কেন, কিউআরএস যখন ওয়াইড ছিল সেটা কিন্তু ভেন্ট্রিকুলার প্যাথোলজিকে ইন্ডিকেট করছিল। তো আমরা ভেন্ট্রিকুলার এসকেপ বিট বা ভেন্ট্রিকুলার টিকিকার্ডিয়া বা ভেন্ট্রিকুলার এক্সট্রাসিস্টলের ক্ষেত্রে কিন্তু ওয়াইডেনিং অফ কিউআরএস কমপ্লেক্স পেয়ে থাকি। এখানে দেখা যাচ্ছে যে ওয়াইডেনিং অফ কিউআরএস কমপ্লেক্স আছে। সেম ভাবে হাইপারক্যালিমিয়াতেও ওয়াইডেনিং অফ কিউআরএস কমপ্লেক্স থাকে, এটা আমরা সেপারেটলি ডিসকাস করব। এবং WPW সিনড্রোমেও কিন্তু ওয়াইডেনিং অফ কিউআরএস কমপ্লেক্স থাকে। কিউআরএস কমপ্লেক্স চওড়া হয়ে গেল কিনা দেখার পরে আমাদের দেখতে হবে কিউআরএস কমপ্লেক্স লম্বা হয়ে গেল কিনা। পিওএফ লম্বা হলে সেটা তো অ্যাট্রিয়াল হাইপারট্রফিকে ইন্ডিকেট করতো। সেম ভাবে আরওএফ যদি লম্বা হয়ে যায় বা কিউআরএস কমপ্লেক্স যদি লম্বা হয়ে যায়, সেটা কিন্তু ভেন্ট্রিকুলার হাইপারট্রফিকে ইন্ডিকেট করে। তো V1 যেহেতু রাইট ভেন্ট্রিকুলার উপরে আছে, এখানে আমরা টল আর পেলে সেটা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিকে ইন্ডিকেট করে, এবং V5 V6 যেহেতু লেফট ভেন্ট্রিকুলার উপরে আছে, এখানে টল আর পেলে সেটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিকে ইন্ডিকেট করে। এখন V1 কে আমরা টল আর বলতে হলে এটা অ্যাটলিস্ট 7 মিলিমিটারের চাইতে বেশি হতে হবে, এবং V5 V6 কে টল বলতে হলে সেটা কিন্তু 25 মিলিমিটারের চাইতে বেশি হতে হবে। এবং V1 যদি 7 মিলিমিটারের চাইতে বড় হয়, সেটাকে আমরা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি চিন্তা করতে পারি, এবং V5 বা 6 এ যদি 25 মিলিমিটারের চাইতে বেশি হয়, সেটা কিন্তু লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হিসেবে চিন্তা করতে পারি।
কেন এরকম একটাতে 7 একটাতে 25 সেটা তো আমরা অলরেডি জানি যে V1 এ আর ওয়েভটা অনেক ছোট থাকে, যেহেতু এটা রাইট ভেন্ট্রিকুলের উপরে আছে, রাইট ভেন্ট্রিকুলের মাসেল মাস অনেক কম থাকে, V5 V6 এ অনেক লম্বা থাকে, তার কারণে এটা লেফট ভেন্ট্রিকুলের উপরে থাকে এবং লেফট ভেন্ট্রিকুলের মাসেল মাস কিন্তু অনেক থিক থাকে। এই জন্য এখানে আমরা একটা প্রোগ্রেশন দেখতে পাচ্ছি যে V5 এ V1 এর ক্ষেত্রে আর ওয়েভটা অনেক খাটো, তারপরে আস্তে আস্তে লম্বা হতে হতে V5 V6 এ অনেক বেশি লম্বা। এই যে প্রোগ্রেশনটা, এখানে যদি কোনো ব্যতিক্রম ঘটে তখন সেটাকে আমরা কিন্তু পোর প্রোগ্রেশন অফ আর ওয়েভ বলে থাকি। দেখো এখানে 2 মিলিমিটারের পরে 3 মিলিমিটার, তারপরে 4 5 না হয়ে আবার 2 মিলিমিটার হয়ে গেছে, মানে আবার কমে গেছে। এরকম তো হওয়ার কথা ছিল না, আস্তে আস্তে বাড়ার কথা ছিল। তো এরকম না বেড়ে যদি মাঝখানে কোথাও কমতে শুরু করে তখন সেটাকে আমরা পোর প্রোগ্রেশন অফ আর ওয়েভ বলে থাকি, যেটা আমরা এমআই, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, সিওপিডি, কার্ডিওমায়োপ্যাথি, পালমোনারি এম্বোলিজম, নিউমোনিয়া কিংবা প্লুরাল এফিউশনের ক্ষেত্রে পেয়ে থাকি। কখনো কখনো আমরা কিউআরএস কমপ্লেক্স দেখা যাচ্ছে যে অনেক খাটো খাটো থাকবে, খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম অবস্থা, তখন সেটাকে আমরা লো ভোল্টেজ ইসিজি চিন্তা করব। যদি কিউআরএস কমপ্লেক্সের লেন্থ লিম্ব লিডে 5 মিলিমিটারের চাইতে কম এবং চেস্ট লিডে 10 মিলিমিটারের চাইতে কম হয়, অর্থাৎ এরকম একটা ইসিজি, সেটাকে আমরা লো ভোল্টেজ ইসিজি চিন্তা করতে পারি। এটা কখন আমরা পাবো? অলরেডি একটা কজ বলেছিলাম, ইমপ্রপার ক্যালিব্রেশন। ক্যালিব্রেশন ঠিকঠাক না থাকলে, ক্যালিব্রেশন যদি কম থাকে, তখন কিন্তু এমনিতেই আমরা কম হাইট বিশিষ্ট কিউআরএস কমপ্লেক্স পাবো। এর পাশাপাশি ওবেসিটি বা পেরিকার্ডিয়াল ইফিউশন থাকলে, হার্টের মাঝখানে যেহেতু একটা ফ্লুইড বা ফ্যাট চলে আসছে, সেটা আমাদের ইলেকট্রিক্যাল ইম্পালস রেকর্ড করতে দিবে না, যার ফলে এরকম লো ভোল্টেজ ইসিজি আমরা পাবো। কিংবা হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রেও কিন্তু আমরা লো ভোল্টেজ ইসিজি পেতে পারি। কিউআরএস কমপ্লেক্স অনেক সময় অ্যাবনর্মাল শেপের থাকে। আমরা অলরেডি জানি যে এম প্যাটার্ন থাকে কোন ক্ষেত্রে, V1 এ যদি এম প্যাটার্ন থাকে সেটাকে আমরা রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক চিন্তা করি, এবং V6 এ এম প্যাটার্ন থাকলে সেটাকে আমরা লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক চিন্তা করি। অনেক সময় দেখা যায় আর ওয়েভটা একদম সরাসরি উপরে না উঠে একটু বাঁকা হয়ে উপরে উঠে, যেটাকে আমরা স্লার্ড আপস্ট্রোক অফ কিউআরএস কমপ্লেক্স বলি, যেটা আমরা WPW সিনড্রোমের ক্ষেত্রে পেয়ে থাকি। এরপর দেখবা এসটি সেগমেন্টের কোনো প্যাথোলজি আছে কিনা। এসটি সেগমেন্ট আইসোইলেকট্রিক থাকার কথা। কোনো কারণে লিম্ব লিডে যদি এটা মোর দেন 1 মিলিমিটার এবং চেস্ট লিডে যদি মোর দেন 2 মিলিমিটার এলিভেট হয়, তখন সেটাকে কিন্তু আমরা এসটি সেগমেন্ট এলিভেশন হিসেবে চিন্তা করতে পারি। তো এখানে এটা আইসোইলেকট্রিক আছে দেখা যাচ্ছে। তো এখানে আমরা জানি যে এমআই তে এসটি এলিভেশন দেখা যায়, এবং এসটি এলিভেশন পেলে সেটাকে আমরা অ্যাকিউট এমআই হিসেবে চিন্তা করি। এলিভেশনের ক্ষেত্রে একটা কথা মনে রাখবা যে আমরা এস যেখানে শেষ হচ্ছে এবং এসটি সেগমেন্ট যেখানে শুরু, ওই পয়েন্টটাকে কিন্তু আমরা জে পয়েন্ট বলে থাকি। তো এসটি সেগমেন্ট এলিভেশন হওয়ার জন্য কিন্তু এই জে পয়েন্টের এলিভেশন হওয়া দরকার। যেমন এখানে একটা টোমস্টোন দেখা যাচ্ছে, দেখো শুরুতে এটা কিন্তু সোজাভাবে উপরে উঠেছে, তারপরে কনভেক্স হয়েছে। তো এরকম ভাবে যে পয়েন্টটা যখন সোজাভাবে উপরে উঠে যাবে এবং তারপরে কনভেক্স হবে, তখনই সেটাকে আমরা এসটি এলিভেশন চিন্তা করব। কিন্তু এখানে যেমন দেখা যাচ্ছে যে সরাসরি কনভেক্স হিসেবে উপরে উঠেছে, সেটাকে আমরা এসটি এলিভেশন বলবো না। কিন্তু যখন এটা এরকম সোজাভাবে উপরে উঠে তারপরে কনভেক্স হবে, তখন কিন্তু সেটাকে আমরা এসটি এলিভেশন হিসেবে কনসিডার করব। এবং যে কোনো জিনিস ইসিজি তে কনসিডার করার জন্য কিন্তু সেটা অ্যাটলিস্ট দুইটা লিডে হতে হবে। তো এখানে দেখো, এখানে এসটি এলিভেশন আছে, এখানেও আছে, এখানেও আছে, তো তখন আমরা সেটাকে সিগনিফিকেন্ট হিসেবে চিন্তা করব। এসটি এলিভেশন কখন থাকে? অ্যাকিউট এমআইতে থাকে এবং পেরিকার্ডাইটিসে থাকে। তো কোনটা অ্যাকিউট এমআই কোনটা পেরিকার্ডাইটিস বোঝার জন্য একটা শর্টকাট ট্রিক্স হলো, ধরো তো একটা পেশেন্টের পেরিকার্ডাইটিস হয়েছে আর একজনের এমআই হয়েছে। এখন তুমি কার ক্ষেত্রে বেশি আশঙ্কা করবা? এমআই হলে নিশ্চয়ই বেশি আশঙ্কা করবা, ঠিক না? তোমার মন খারাপ থাকবে ওই পেশেন্টের জন্য, তখন তোমার ফেসটা অনেকটা এরকম হবে। তো এসটি সেগমেন্ট যদি এরকম উপরের দিকে কনভেক্স থাকে, তখন কিন্তু সেটা এমআই ইন্ডিকেট করে। এবং পেরিকার্ডাইটিস হলে তুমি রিলেটিভলি একটু খুশি থাকবা, যাই হোক এমআই তো হয়নি, ঠিক না? তো সেই ক্ষেত্রে এরকম স্মাইলি ফেস দিবা, এবং এটা কিন্তু পেরিকার্ডাইটিসকে ইন্ডিকেট করে। অর্থাৎ যখন উপরের দিকে কনকেভ থাকবে এসটি সেগমেন্টটা, তখন সেটা কিন্তু পেরিকার্ডাইটিসকে ইন্ডিকেট করে। এসটি সেগমেন্ট এলিভেশনের পাশাপাশি এটা অনেক সময় ডিপ্রেসডও হয়ে যেতে পারে, যেটা আমাদের এক্সারসাইজ ইনডিউসড অ্যানজাইনা কিংবা ইস্কেমিয়া বা রিসিপ্রোকাল চেঞ্জকে ইন্ডিকেট করে। অর্থাৎ কোনো একটা সারফেসে যখন এমআই হবে, তার উল্টা পাশের সারফেসেও তো ইস্কেমিয়া হবে, ঠিক না? সেই ইস্কেমিয়াটা বোঝার জন্য আমাদের কিন্তু এসটি ডিপ্রেশন আমরা দেখতে পাবো। যেমন কারো যদি অ্যান্টেরোল্যাটারাল এমআই হয়, তার উল্টা যে সারফেস অর্থাৎ ইনফিরিয়র সারফেস, সেখানে কিন্তু তুমি একটা এসটি ডিপ্রেশন দেখতে পাবা। অর্থাৎ V1 থেকে V6 এবং 1 AVL এ যদি তুমি এসটি এলিভেশন পাও, সেটা তো অ্যাকিউট অ্যান্টেরোল্যাটারাল এমআই। তখন যদি তুমি 2-3 AVF এ এসটি ডিপ্রেশন পাও, সেটা কিন্তু ওই সারফেসগুলোতেও ইস্কেমিয়া হয়েছে সেটা ইন্ডিকেট করবে, এবং সেটাকে আমরা রিসিপ্রোকাল চেঞ্জ বলে থাকি। এরপর আসি টি ওয়েভে, যেটা লিম্ব লিডে 5 মিলিমিটার এবং চেস্ট লিডে 10 মিলিমিটার থাকে।
অ্যাবনর্মালি এটা কখনো কখনো ইনভার্টেড হয়ে যেতে পারে। আমরা জানি যে V1 থেকে V3 এবং লিড 3 তে ব্ল্যাক পিপুলদের ক্ষেত্রে এটা ইনভার্টেড থাকতে পারে, V1 থেকে V4 এ ইয়াং পিপুলদের ক্ষেত্রে এটা ইনভার্টেড থাকতে পারে, যেটাকে আমরা পারসিস্টেন্ট জুভেনাইল টি ইনভার্সন বলে থাকি। এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো এমআই। আমরা তো জানি যে এমআই তে একসময় যে কি হয়, টিটা ইনভার্টেড হয়ে যায়। এই টি ইনভার্সনটা কি ইন্ডিকেট করে? মায়োকার্ডিয়াল ইসকেমিয়াকে ইন্ডিকেট করে। সেম ভাবে আনস্টেবল অ্যানজাইনাতেও কিন্তু আমরা টি ইনভার্সন পেতে পারি। এছাড়া আমাদের টল টি ওয়েভ আমরা পেতে পারি হাইপার অ্যাকিউট এমআই তে। আমরা আগেই পড়েছি যে সবচেয়ে আর্লি চেঞ্জ হচ্ছে হাইপার অ্যাকিউট টি। তো একদম আর্লি চেঞ্জ হিসেবে আমরা কিন্তু হাইপার অ্যাকিউট টি পেতে পারি, অর্থাৎ টল টি পেতে পারি ইন কেস অফ হাইপার অ্যাকিউট এমআই। এছাড়া হাইপার ক্যালিমিয়াতেও কিন্তু আমরা টল টি ওয়েভ পেতে পারি। তো এই যে শুরু থেকে আমরা হাইপার ক্যালিমিয়ার কথা বলছি, হাইপার ক্যালিমিয়ার মনে রাখার জন্য তুমি একটা কথা মনে রাখবা, সেটা হলো খাটো মোটা লম্বা। খাটো মোটা লম্বা মানে কি? খাটো মোটা লম্বা মানে হলো পিওএফটা খাটো থাকবে, কিউআরএস কমপ্লেক্সটা মোটা থাকবে এবং টিওএফটা আমাদের লম্বা হয়ে যাবে। তো এই তিনটা কথা দিয়ে তুমি মনে রাখবা হাইপারক্যালেমিয়ার ইসিজি। এটা যেহেতু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এই জন্য এটা বললাম যে শর্ট পিওএফ পাবা, ওয়াইডেন্ড কিউআরএস কমপ্লেক্স পাবা এবং একটা টল টিওএফ পাবা ইন কেস অফ হাইপারক্যালেমিয়া, যেটা তুমি খাটো মোটা লম্বা দিয়ে মনে রাখতে পারো। তো টিওএফ এ আরো বিভিন্ন মরফোলজি আছে, সেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, জাস্ট এই দুইটা আপাতত মনে রাখো। ফাইনালি আমরা কিউটি ইন্টারভাল সম্পর্কে বলবো। আমরা তো জানি যে কিউ এর শুরু থেকে টি এর শেষ পর্যন্ত যে সময়, সেটাকে আমরা কিউটি ইন্টারভাল বলে থাকি। এটা ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন অ্যাজ ওয়েল অ্যাজ রিপোলারাইজেশন দুইটাকেই একসাথে ইনক্লুড করে এবং এটা নরমালি 9 থেকে 11টা ছোট ঘরের সমান থাকে। কখনো যদি 11টা ছোট ঘরের চাইতে বড় হয়ে যায়, সেটাকে তুমি প্রলংড কিউটি ইন্টারভাল চিন্তা করতে পারো। এবং এটার কিছু ইম্পর্টেন্ট কজ আছে, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এগুলো একটু মুখস্থ করে ফেলবা। অ্যান্টিবায়োটিকের মধ্যে ম্যাক্রোলিড, ক্লিন্ডামাইসিন, কুইনোলোন, অ্যান্টিডিপ্রেসেন্টের মধ্যে টিসিএ, অ্যামিট্রিপ্টিলিন খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্টিসাইকোটিকের মধ্যে হ্যালোপেরিডল, কুইটিয়াপিন, অ্যান্টিম্যালেরিয়াল যেমন ক্লোরোকুইন, অ্যান্টিএরিথমিক যেমন অ্যামিওডারন, ড্রোনেডারন, এগুলো কিন্তু আমাদের প্রলংড কিউটি ইন্টারভাল করে থাকে। এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের মধ্যে হাইপোক্যালেমিয়া, হাইপোক্যালসেমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া, এগুলো কিন্তু আমাদের প্রলংড কিউটি ইন্টারভাল করতে পারে। তো এগুলো যেহেতু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এই জন্য এগুলো একটু মনে রাখবা। এ পর্যায়ে বলে রাখা ভালো যে আমরা যেহেতু 5টা মাত্র ক্লাসে ইসিজি শেখার চেষ্টা করছি, অনেকে হয়তো ভাবতে পারো এই ক্লাসে হয়তো আমরা কোনো শর্টকাট ট্রিক্স শেখার চেষ্টা করছি, যেটার মাধ্যমে আমাদের শুধু পরীক্ষার ইসিজি গুলাকে ভালোভাবে আমরা বুঝতে পারবো। আসলে এখানে আমরা কোনো শর্টকাট ট্রিক্স শিখছি না, আমরা জাস্ট আমাদের লেভেলে যতটুকু দরকার পুরো ইসিজিটাকে স্টেপ বাই স্টেপ শেখার চেষ্টা করছি। তো এই জন্য এইগুলাকে অনেকের কাছে অনেক লেন্দিও মনে হতে পারে, তবে আমার মনে হয় আমাদের লেভেলে যতটুকু দরকার আমরা সবকিছুই শেখার চেষ্টা করছি। তো আমরা ফার্স্ট ক্লাসে কি পড়েছিলাম? আইডেন্টিফিকেশন, পেপার স্পিড, ক্যালিব্রেশন, অ্যাক্সিস ডেভিয়েশন, বান্ডেল ব্রাঞ্চ ব্লক এবং রিদম রেট, এগুলো আমরা 6 সেকেন্ডের মধ্যে দেখে ফেলতে পারবো। ঠিক আছে, এই যে আইডেন্টিফিকেশন, পেপার স্পিড, ক্যালিব্রেশন, বান্ডেল ব্রাঞ্চ ব্লক, এগুলো তো একবার জাস্ট দেখবা, এই সবগুলো মিলে আসলে 1 সেকেন্ডও লাগার কথা না আমার মনে হয়। অ্যাক্সিস ডেভিয়েশন আর রিদম রেট ক্যালকুলেশনে যত টাইম লাগবে, তো ওভারঅল এটা তুমি 6 সেকেন্ডের মধ্যে খুব ইজিলি দেখে ফেলতে পারবা। এরপরে সেকেন্ড ক্লাসের মতো তুমি দেখবা পিআর ইন্টারভালটা প্রলং কিনা এবং প্রত্যেকটা পি এর জন্য একটা কিউআরএস কমপ্লেক্স আছে কিনা। তো এটা আসলে সবগুলো লিডে দেখার দরকার নাই, জাস্ট যেই লিডটাতে পি ভালো বুঝতে পারছো, এটা সাধারণত লিড 2তেই আমরা বুঝতে পারি। তো তারপরেও যদি লিড 2তে বুঝতে না পারো, যেই লিডে তুমি পি সবচেয়ে ভালো বুঝতে পারবা, সেখানেই আমরা দেখবো পিআর ইন্টারভাল এবং প্রত্যেকটা পি এর জন্য একটা কিউআরএস কমপ্লেক্স আছে কিনা। এই দুইটা জিনিস দেখতে কি তোমার 2 সেকেন্ডের বেশি টাইম লাগবে? আসলে লাগবে না। যদি কোনো অ্যাবনর্মালিটি পাও, তখন হয়তো তুমি এটার সাথে মিলাই দেখবা যে কোনো প্রলংগেশনটা কি ফিক্সড প্রলংগেশন নাকি প্রোগ্রেসিভ প্রলংগেশন, নাকি দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পি এর জন্য একটা কিউআরএস নাই, 2 ঘর পর পর আমরা একটা পি কিউআরএস পাচ্ছি, অথবা 3 ঘর পর পর পাচ্ছি, অথবা 4 ঘর পর পর পাচ্ছি, অথবা এলোমেলো ভাবে পাচ্ছি, কখনো পাচ্ছি না এরকম। তো যাই হোক, তখন তোমার হয়তো একটু বেশি টাইম লাগবে, তখন কন্ডাকশন অ্যাবনর্মালিটি গুলো আইডেন্টিফাই করার জন্য একটু বেশি টাইম লাগবে। এবং তখন আবার দেখবা অন্যান্য ক্ষেত্রে তোমার একটু কম টাইম লাগছে, কারণ অন্যান্য ক্ষেত্রে আর খুব একটা ফাইন্ডিং তুমি পাবে না, কারণ একই সাথে তো আর সবকিছু থাকবে না, ঠিক না? তাহলে সেকেন্ড ক্লাস অনুসারে এটা দেখে ফেললা। এরপরে থার্ড ক্লাস অনুসারে তুমি দেখবা রিদম তো অলরেডি দেখে ফেলেছো, পিকিউআরএসটি নরমাল কিনা এটা একটু পরে দেখবা। আগে দেখে ফেলবা যে এটা স্লো হয়ে গেছে কিনা বা ফাস্ট হয়ে গেছে কিনা। এটা তুমি ওই যে 60-100 দিয়েও মনে রাখতে পারো, অথবা আমাদের যদি আগের অবস্থা পরের অবস্থা দুইটাই দেয়া থাকে, সেই ক্ষেত্রে তুমি চাইলে কিউআরএস দূরে চলে গেছে নাকি কাছে চলে আসছে, এবং কাছে চলে আসলে সেটা কি ওইরকমই থাকছে নাকি আবার আগের অবস্থায় ব্যাক করছে, এটা দেখে তারপরে তুমি চিন্তা করবা ব্র্যাডিকার্ডিয়া নাকি টেকিকার্ডিয়া নাকি এক্সট্রা সিস্টেম। যেটা পাবা সেটা অনুসারে তুমি তখন দেখবা কিউআরএস ন্যারো, পি আছে নাকি নাই, নাকি ওয়াইডেন্ড হয়ে গেছে। তো সবকিছু তো আর দেখা লাগছে না, ঠিক না? দেখে মনে হচ্ছে অনেকগুলা লাইন। আসলে আমি যখন দেখবো যে স্লো হয়ে গেছে, তখন আমার জাস্ট 3টা জিনিস দেখা লাগবে। আমি যখন দেখবো ফাস্ট হয়ে গেছে, তখন আমি দেখবো কন্টিনিউয়াস কিনা, তারপরে জাস্ট 3টা জিনিস দেখা লাগবে। তো এই 3টা জিনিস, এগুলো দেখতে আসলে তোমার 5-6 সেকেন্ডের চাইতে বেশি টাইম লাগবে না। তারপরে এই টোটাল পেজটা তুমি দেখে ফেলতে পারবা রিদম অ্যাবনর্মালিটির জন্য।
এরপরে তুমি আজকের ক্লাসে আসবা, তুমি একটু পিওএফটা দেখে ফেলবা, লম্বা হয়েছে কিনা, মোটা হয়েছে কিনা, বাইফিট হয়েছে কিনা, নাকি পিওএভি নাই, নাকি মাল্টিপল পি আছে, নাকি খাটো, নাকি ভ্যারিয়েবল, নাকি ইনভার্টেড পি। তো এগুলো দেখবা এক দুই সেকেন্ডের মধ্যে। অর্থাৎ যখন তুমি দেখবা পিওএফটা 2.5/2.5 আছে এবং উপরের দিকে আছে, সুন্দরভাবে আছে, তখন তোমার আসলে এত কিছু চিন্তাই করা লাগবে না, ঠিক না? তো এটা আসলে তুমি মানে মনে করার কিছু নাই যে লম্বা কিনা, মোটা কিনা, এত কিছু মনে করার কিছু নাই। তুমি জাস্ট পিওএফটার দিকে তাকাবা, তুমি তাকালেই বুঝতে পারবা এটা লম্বা নাকি খাটো, নাকি অ্যাবসেন্ট, নাকি মাল্টিপল। তোমাকে আর আলাদাভাবে পয়েন্ট মনে রাখতে হবে না। তারপরেও আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে জাস্ট অ্যাবসেন্ট পি আর মাল্টিপল পি, এই দুইটা আছে কিনা এটা একটু তুমি ভালোভাবে মাথায় রাখবা। এরপরে পিআর ইন্টারভালটা তো আগেই দেখেছো, প্রলঙ্গেশন কিনা, এটা আর এখন দেখা লাগবে না। ভ্যারিয়েবল পিআর ইন্টারভাল কিনা সেটাও আগে দেখে ফেলেছো, শুধু দেখবা শর্ট পিআর কিনা, এটাও আগে যখন কাউন্ট করবা তখন তো অলরেডি দেখা হয়েই যাবে, ঠিক না? এখানে আর এটা দেখা লাগবে না। এরপরে কিউএফটা একটু দেখে ফেলবা যে প্যাথোলজিক্যাল কিউ আছে কিনা। এটা এখানে একটু ইম্পর্টেন্ট কথা হলো যে প্যাথোলজিক্যাল কিউ যদি পাও, সেই ক্ষেত্রে তুমি, যদি পাও না, এটা আসলে সবগুলা লিডে দেখবা। তো এটার জন্য একটু টাইম দিবা, 2-3 সেকেন্ড টাইম দিবা, প্রত্যেকটা লিডের ক্ষেত্রে এটা 2 ঘরের চাইতে বেশি হয়ে গেল কিনা সেটা একটু দেখে ফেলবা। এরপরে তুমি কিউআরএস কমপ্লেক্সের ক্ষেত্রে, এটা কোনোটাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, তুমি এম প্যাটার্ন তো অলরেডি দেখে ফেলেছো, ঠিক না? লো ভোল্টেজ হলে তুমি দেখেই বুঝতে পারবা, পোর প্রোগ্রেশন হলে তুমি দেখেই বুঝতে পারবা, টল আর থাকলে এতই লম্বা হয়ে যাবে আরেকটাকে টাচ করে ফেলবে, দেখেই বুঝতে পারবা, এত বেশি কাউন্ট করার কিছু নাই। ওয়াইড এন্ড কিউআরএস কিনা তুমি একটু আগেই দেখেছো, ঠিক আছে? এগুলো আসলে ওভারল্যাপ হয়ে যাচ্ছে, তোমাকে আলাদাভাবে দেখতে হচ্ছে না। স্লার্ড আপস্ট্রোক কিনা তুমি তাকালেই বুঝতে পারবা, ঠিক আছে? তাহলে তুমি কিউআরএস কমপ্লেক্সের দিকে একবার তাকাবা। এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, এসটি সেগমেন্ট এলিভেশন বা ডিপ্রেশন আছে কিনা এটা তুমি সময় নিয়ে দেখবা। তারপরে তুমি টিউএফটা একটু সময় নিয়ে দেখবা, কোনো ইনভার্সন বা টলটি আছে কিনা, এটা গুনে গুনে দেখবা, ইনভার্সন থাকলে তো বুঝতেই পারবা। তারপরে তুমি কিউটি ইন্টারভাল দেখবা, প্রলঙ্গেশন কিনা, এটা এত ইম্পর্টেন্ট না, এটা হয়তো পাবা না পরীক্ষায়। তারপরে তুমি একবার একটু গুনে দেখতে পারো, সবগুলোতে দেখার দরকার নাই, জাস্ট লিড টুতে দেখে ফেলবা। এত কিছুর মধ্যে তুমি শুধু লাল দাগ দেয়াগুলোকে বেশি ইম্পর্টেন্স দিবা, এবং কিউএফটা তুমি সবগুলা লিডে দেখবা, এসটি সেগমেন্টটা সবগুলা লিডে দেখবা, এবং টিউএফটা কিন্তু সবগুলা লিডে দেখবা। ঠিক আছে? তাহলে এই টোটাল জিনিস দেখতে তোমার কত টাইম লাগবে? 5-6 সেকেন্ডের বেশি কি লাগবে? তাহলে দেখো, এই ক্লাসে 5-6 সেকেন্ড, অ্যারিথমিয়ার ক্লাসে যদি আমরা 5-6 সেকেন্ড চিন্তা করি, তাহলে 12 সেকেন্ড গেল। তারপরে হার্ট ব্লকের ক্লাসে আমাদের আরো 2 সেকেন্ড, 14 সেকেন্ড, এবং এখানে আরো 6 সেকেন্ড, অর্থাৎ 20 সেকেন্ড। 20 সেকেন্ড বাদ দাও, তুমি 40 সেকেন্ডের মধ্যে কি পারবা কিনা? 40 সেকেন্ডের মধ্যে যদি এই টোটাল জিনিসটা দেখে ফেলো, তাহলে কিন্তু তুমি 40 সেকেন্ডের মধ্যে একটা ইসিজি রিড করতে পারবা। তারপরেও তো আমাদের পরীক্ষায় সবকিছু থাকবে না, তুমি তো জানবাই পরীক্ষায় কোনটা থাকবে, যেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো যে পরীক্ষায় কোনগুলো থাকবে। তাহলে তখন তুমি একটু ওই ইসিজি গুলোতে এক্সপার্ট হয়ে যাবা, তখন তোমার বাকি জিনিসগুলোর দিকে একটু নেগলেক্ট করলেও সমস্যা নাই। তারপরেও আসলে অনেক সময় দেখা যায় কি যে মাল্টিপল জিনিস একসাথে দেয়া থাকে, দেখা যাচ্ছে এমআইও আছে, সাথে একটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে, তখন তো তোমাকে আসলে স্টেপ বাই স্টেপ যেতে হবে। তুমি যদি এমআই পেয়ে গেছো বলে, তুমি তো জানো যে পরীক্ষায় এমআই থাকে, তাহলে তুমি এমআই যখন পেয়ে যাবা তখন তুমি চুপ করে বসে থাকবা এমআই বলে, কিন্তু সেখানে যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে সেটা যদি তুমি খেয়াল না করো তাহলে তো হবে না। এই জন্য তোমাকে কি করতে হবে, এই টোটাল স্টেপটা ফলো করতে হবে। কোনটা যে লুকায় আছে তুমি তো বুঝবা না, তুমি এমআই দেখে বসে আছো, সাথে বান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে, একটা এম প্যাটার্ন আছে, সেটা যদি তুমি বলতে পারো পরীক্ষায়, সেটা তো তোমার জন্য অনেক প্লাস পয়েন্ট হবে, ঠিক না? তাহলে এইভাবে যদি স্টেপ বাই স্টেপ তুমি সবগুলা টাচ করে যাও, সেই ক্ষেত্রে আমার মনে হয় ফাইন্ডিংস মিস হওয়ার চান্স অনেক কম থাকবে। তাহলে আমরা একটা ফাইনাল অ্যাপ্রোচ দাঁড় করাতে পারলাম, তুমি এইভাবে কিন্তু ইসিজি প্র্যাকটিস করতে পারবা। আমি এখানে চাইলে অনেকগুলো ইসিজি নিয়ে এসে প্র্যাকটিস করে দেখাতে পারি, কিন্তু সেখানে তোমার কোনো লাভ হবে না। তোমার জন্য যেটা কাজ হবে, তুমি একটা হ্যাম্পটন ইসিজির পিডিএফ ডাউনলোড করবা, এবং সেখানে শেষে 10টা ইসিজি প্র্যাকটিসের জন্য দেয়া আছে, সেগুলো এইভাবে স্টেপ ওয়াইজ প্র্যাকটিস করবা, এবং তারপরে যদি কোনো প্রবলেম থাকে সেটা তুমি কমেন্ট সেকশনে জানাতে পারো। এবং এইভাবে তুমি যখন 500, 1000, 2000 ইসিজি প্র্যাকটিস করে ফেলবা, তখন কিন্তু তুমি প্রায় 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে খুব ইজিলি একটা ইসিজি ডায়াগনোসিস করে ফেলতে পারবা। তখনই আমাদের এই ক্লাসটা সার্থক হবে। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসে, আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।